খাঁচা খাঁচা লোক ছিলাম, প্রতিটা খাঁচা হলো একটা পাখির খাঁচার মতো। সেখান থেকে যখন লো দিয়ে যাচ্ছে বলে যে ভাইরা তোমাদের কাছে আমরা বিচার দিয়ে গেলাম, আমরা চলে গেলাম, তোমরা আমাদের বিচার করো। এই আয়নাগরগুলো অতি সত্বর 48 ঘন্টার ভিতরে উন্মোচন করতে হবে। 2010 সাল থেকে 24 সাল পর্যন্ত বাংলাদেশে যারা র্যাবের দায়িত্বে ছিলেন, ডিজিএফআই দায়িত্বে ছিলেন, ডিবির দায়িত্বে ছিলেন এবং অন্যান্য তদন্ত সংস্থা যারা এই নিকৃষ্ট জল্লাদের আয়নাগর নামে পরিচিত করে মানুষকে পাখির মতো মেরে ফেলছে, তাদের সকলকে আমরা আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি করছি। যারা গুম, খুন, অপহরণ হয়েছে তার ভিতরে 70 থেকে 80% লোক র্যাব করছে। র্যাব একটি বাংলাদেশে একটি নিকৃষ্ট, সারা বিশ্বের কাছে একটি সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত হয়েছে। তাই অতি বিলম্বে এই র্যাবকে, এই দেশ থেকে, এই বাহিনীকে প্রত্যাহার করার জন্য আমরা দাবি জানাচ্ছি। অনেক দুঃখের বিষয়, বিভিন্ন রাজনৈতিক মহলে যারা আছেন সবাই তাদের পদ পদবি এবং তাদের শেয়ার নিয়ে তারা ব্যস্ত। আজকে আমরা যারা স্বজনহারা, যারা কষ্টে আছি, যারা অভাবে আছি, যারা বিপদগ্রস্ত, আমাদের পাশে কাউকে এখনো দেখেননি। আমার মনে হয় না যে আর দেখার সুযোগও হবে কিনা সন্দেহ। আপনারা জানেন গোলাম আজমের ছেলে আজমির সাহেবের একটা গামছা নিয়ে ফেসবুকে অনেক লেখালেখি হচ্ছে। ওখানে কত কষ্টের জায়গা সেটা আমরা জানি। তার কাছে ইমানি শক্তি ছিল, তার কাছে সে নামাজ পড়তো, তার কাছে ইমানি শক্তি ছিল, সে এখনো পর্যন্ত সে কথা বলতে পারে। সেখানে থাকে 1 মাস 2 মাস পর্যন্ত বের হলে কেউ বাক শক্তিও থাকে না, বাক শক্তিও থাকে না, কথা বলার শক্তিও থাকে না। না জেনে না শুনে এই আয়নাগরের বিরুদ্ধে যারা কথা বলেন, অপপ্রচার করতেছেন, যারা জানেন না, আমরা বলছি আপনারা ভালোভাবে জেনে নিন। সাবেক প্রধানমন্ত্রীর কাছে রাজনীতিকবিদ আর ব্যবসায়ী ছাড়া কেউ সহজে দেখা করতে পারে না। আপনার মতো আমার মতো যারা অসহায় আছেন তারা যদি দেখা করতে হয় দালালের মাধ্যমে অনেক টাকা গুনতে হতো। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার অফিসের আশেপাশে অনেক দালাল ঘুরে বেড়াচ্ছে। তারাও বলে আপনার সাথে সাক্ষাৎ করতে গেলে কিছু তাদেরকে মায়না দিতে হবে, খরচাপাতি দিতে হবে, তাহলে আপনার সাথে সাক্ষাতের সুযোগ হবে। আমরা কি এই স্বাধীন দেশে ছিলাম? এটাই কি স্বাধীন? যারা অপহরণ হয়েছে, যারা গুম খুম হয়েছে, যাদেরকে আমরা পাচ্ছি না, অতি দ্রুত তাদেরকে জীবিত অবস্থায় যার যার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক। এবং আমরা যারা পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক সহযোগিতা এবং তাদেরকে মাসিক অনুদানের ব্যবস্থা করে দেওয়া হোক। 2016 সালে আমি নিজেই আয়নাগরে ছিলাম, আমি 1 মাস 2 দিন ছিলাম। 10/10/2016 তারিখে নিয়ে গেছে আপনার 12টা 30-এ কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে, তারপরে মাসে দিছে অনেক অর্থের বিনিময়ে, কোটি কোটি টাকার বিনিময়ে আমার জীবন ভিক্ষা দিছে। আমি আয়নাগরের ব্যাখ্যা দিতে পারবো না, কারণ কি ওইটা পৃথিবীতে ব্যাখ্যা দেওয়ার মতো কোনো ভাষা নাই। আমি নিজে ছিলাম, আমি এটার ব্যাখ্যা কারোর সাথে ওইভাবে দিতে পারছি না যে কত কষ্টের জায়গা এটা, কত জুলুমের জায়গা, কত জুলুম। আমি 90 কেজিতে গেছি, আমি 60 কেজিতে ফিরে আসছি। আসার সময় আমাকে সুতলি দিয়ে প্যান বাই দিয়ে আসা লাগছে। একটা জিনিস ছিল রাজনীতির বিভাজন, আর একটা ছিল ব্যবসায়িক কোন্দল। একটা তার মানে বাংলাদেশে একজন র্যাবের সোর্স মেজর সাজ্জাদ আহমেদের কাছে, তাদের কাছে আমি 2.5 কোটি টাকা পাবো। এই 2.5 কোটি টাকাকে কেন্দ্র করে টাকাটা না দেওয়ার কারণে তারা একটি পরিকল্পিতভাবে র্যাবের সোর্স হিসাবে, তখনকার র্যাবের ডিজি ছিল বেনজির সাহেব এবং এডিশনাল ডিজি সমন্বয়ভাবে তাদেরও কিছু টাকা পয়সার বিনিময়ে আমাকে দিনের বেলা 12টা 30 কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে উঠে নিয়ে যায়। এবং এই নিয়ে উঠে নেওয়া যাওয়ার পরে মুক্তিপণের মাধ্যমে আমার জীবনটা ভিক্ষা দিল। টার্মস অফ কন্ডিশন কোনো মিডিয়াকে জানানো যাবে না, কোনো মামলা করা যাবে না, এবং কোথাও কোনো মুখ খোলা যাবে না, এবং সরকারের বিপক্ষে কোনো কথা বলা যাবে না। আমার দুটো ছোটো ছোটো মাসুম বাচ্চা স্কুলে যাইয়ে 2বারই আমার স্কুলে যাই স্টপ করে দিছে, যে বলছে যে তোমাদের বাবাকে বলে দিও, তোমাদের কিন্তু মায়ের কোল খালি হয়ে যাবে। আমার এই ছোটো ছোটো 2টা মাসুম বাচ্চার দিকে তাকিয়ে বিশ্বাস করেন, আল্লাহকে সাক্ষী রেখেছি, আমি 3বার হজ করে আসছি। আমি এই পর্যন্ত 5 তারিখে পাক পর্যন্ত একটা দিন আমি মুখ খোলার সুযোগ ছিল না। শুধু আমাদের ছোটো ছোটো মাসুম বাচ্চাদের জন্য আমরা বেঁচে আছি, পরিবারের জন্য বেঁচে আছি, আমাদের সন্তানদের জন্য বেঁচে আছি। বিশ্বাস করেন, আপনাদেরও মা বাবা আছে, আপনাদেরও সন্তান আছে। যখন আমার বাচ্চাদেরকে স্কুলে যখন যায় 8-10 জন যাকে বলছে তোমার বাবাকে বলে দিবা, যদি কোথাও করে কালকে থেকে তোমাদেরকে পাওয়া যাবে না। বাচ্চারা বাসায় কান্দে কান্দে আসে, বলে ড্যাডি আপনি কোথাও আর কিছু কাউকে বলবেন না, আমাদেরকে কিন্তু কালকে থেকে স্কুলে যাওয়া যাবে না, স্কুল বন্ধ করে দিবে, আমাদের কালকে থেকে স্কুলে গেলে নিয়ে যাবে বলছে। কে বা কারা আসছিল আমি জানি না। আমি বেলাল মুক্তি পেয়েছি, জীবন ভিক্ষা পেয়েছি,
সেখানে আমি দেখেছি হাত পা এইভাবে বেঁধে মানুষকে কিভাবে জুতা দিয়ে টর্চারিং করে। তার 3টা বাচ্চা বলে, বাবা আমাকে মেরো না, আমার 3টা বাচ্চা আছে, আমি বিয়ে দিতে পারি নাই, আমাকে মেরো না, আমাকে যদি মেরে বলো আমার 3টা বাচ্চা কে বিয়ে দিবে? সেই নরপশুরা কখনো শুনতে নাই, কখনো ক্ষান্ত হয় নাই। আজকে আরেকজনকে যখন মারতেছিল সে বলতেছে, বাবা আমার ছোট ছোট 2টা মাসুম বাচ্চা আছে, আমার বৃদ্ধা বাবা মা, আমাকে যদি তোমরা মেরে ফেলো আমার বাবা মা আমার বাচ্চা রাস্তার এতিম হয়ে যাবে, তারা রাস্তা ভিক্ষা করে বেড়াবে। কিন্তু তারা সে চলে নাই, চোখ দিয়ে মুখ দিয়ে রক্ত আর রক্ত, হাত পা বেঁধে এইভাবে ঝুলিয়ে রেখেছে, ঝুলিয়ে রেখেছে, রক্ত আর রক্ত, জান ভিক্ষা চাচ্ছে, হাত বলছে বাবা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু সেই নরপশুরা একটু তাদের মন কাঁদে নাই। যখন আমরা খাঁচা খাঁচায় লোক ছিলাম, প্রতিটা খাঁচা হলো একটা পাখির খাঁচার মতো, সেখান থেকে যখন লো দিয়ে যাচ্ছে বলে যে ভাইরা তোমাদের কাছে আমরা বিচার দিয়ে গেলাম, আমরা চলে গেলাম, তোমরা আমাদের বিচার করো, তোমরা আমাদের বিচার করো। আর খুদা হাফেজ বাংলাদেশ, খুদা হাফেজ বাংলাদেশ, গুড বাই পৃথিবী, গুড বাই পৃথিবী। তাদের এই শব্দগুলো আমার এখনো কানে কষ্ট হয়, আমার এখনো বুক ব্যথা হয়, আমি এখন এই কষ্টগুলো আমার সহ্য করতে পারি না, আমার এখনো অনেক কষ্ট হয়, আমার অনেক কষ্ট হয়। আল্লাহ এদের বিচার করবে। আজকে আপনারা জানেন না সেখানে কত যে কষ্টের জায়গা, তারা কি যে জুলুম অত্যাচার করে, কি যে অন্যায়ভাবে অবিচার করে। আজকে যদি সে আয়নাগর থাকে তাহলে আমি মনে করি বাংলাদেশের বিচার বিভাগে কোনো আইন আদালত প্রশাসন থাকার প্রয়োজন মনে করি না আমরা। কারণ যদি আয়নাগরেই থাকতে হয় তাহলে আয়নাগরেই থাকুক, আর আমাদের বিচার বিভাগের কোনো প্রয়োজন নাই। সেই জুলুম অত্যাচার আপনার হাত পা বেঁধে যখন ঝুলাই রাখে, এই হাত পাগুলো থেকে তখন পচে পচে আপনার রক্ত পচে যায়, পোকা পড়ে, আর যে মাথার যে জিনিসটা বাঁধে মনে হয় যে আপনি গ্রামে চাউলের বস্তা বাঁধতেছেন, এইভাবে যখন টানে মাথা যখন পাগলের মতো পড়ে যান, এখানে পোকা পড়ে যায়, পচে যায়, পয়সে পোকা পড়ে যায়, মানুষ মানসিক ভারসাম্য হারাই ফেলে। আজকে এই বাংলাদেশ সারা পৃথিবীকে আমি জানাতে চাই সংবাদ সম্মেলনের মাধ্যমে, এই নরপশুদেরকে যেই অবস্থায় হোক এদের আইন আদালতে এনে এদেরকে জনসম্মুখে এদের ফাঁসির দাবি করছি, এদেরকে ফাঁসি দেওয়া হোক। এখনো যারা আছে আমাদের এই ভাই বোনেরা কত কষ্ট করতেছে, ছোট ছোট মাসুম বাচ্চারা, আপনারা জানেন, কেউ সিলেট থেকে আসছে, কেউ কক্সবাজার থেকে আসছে, কেউ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসছে তার স্বজনকে পাওয়ার জন্য। কত যে যন্ত্রণা, এই যেখানে যারা দেখতেছেন কাউকে এখনো ফেরত দেওয়া হয় নাই। আপনারা সবাই আমাদের পাশে আসি দাঁড়ান এবং আমাদের প্রতিবাদের ভাষাটা একটু বোঝার চেষ্টা করান। কারণ আমরা চাই আমাদের এই লোকদেরকে যারা হারিয়ে গেছে তাদেরকে আমরা সশরীরে প্রতিটা পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।